আজকে শুরু করব ম্যাগনেটিজমের পার্ট 7। তোমরা পার্ট 6টা ভালোভাবে পড়েছো নিশ্চয়ই। তোমাদেরকে অনেক ডিটেলসে বলে দেওয়া হয়েছে পরশ্চম্বক পদার্থ এবং তিরস্চম্বক পদার্থ। তোমাদের অত ডিটেলসের দরকার নেই, মানে পরীক্ষা খাতাতে শুধুমাত্র পার্থক্য দেয় বা ধর্ম উল্লেখ করতে দেয় বা ধর্ম থেকে কোনো পয়েন্ট দিয়ে এমসিকিউ দেয় বা শর্ট কোশ্চেন দিয়ে দেয়। তোমরা তিনটে ধর্মের পরশ্চম্বক, তিরস্চম্বক এবং আয়স্চম্বকটা আজকে বলবো। সেই পার্থক্যগুলো ভালো করে পড়বে। তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া আছে, দেখবে তিনটের পার্থক্য, সেগুলো ভালো করে পড়বে। ধর একটা এমসিকিউ বলে দিই, যদি এরকম হয় যে একটা সলিনয়েড কি দিয়েছিলাম, যে ধরুন একটা সলিনয়েড, তার জন্য সেরকম করে আমি চারটা সব আঁকছি না। এর ভিতরে কি হয়, বি সেন্টার, ধরুন বি সব থেকে ভিতরে, চৌম্বক ক্ষেত্রে যদি ভি সেন্টার হয় বি, তাহলে এই দুই প্রান্তে কত হয়, হাফ ইন্টু বি সেন্টার। অর্থাৎ কি বলছি, এই ভিতরে হয় চৌম্বক ক্ষেত্রের মানটা সর্বাধিক হয় এবং দুই প্রান্তে কত হয়, অর্ধেক কম হয়। যদি একটা এখানে রেখে দেওয়া হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ডিআইএ, তাহলে এ কোন দিকে যাবে, গমন করবে। আর এখানে রাখা আছে একটা কি প্যারাম্যাগনেটিক, প্যারা বা ফেরো, সে কোন দিকে যাবে, প্যারা যা করবে ফেরোও তাই করবে। ঠিক আছে, খালি পার্থক্য একটু হবে কি, প্যারা যাবে, প্যারা গমনটা হবে কি স্লো, আর ফেরোর গমনটা হবে কি ফাস্ট, দ্রুত। এটুকুই পার্থক্য, আজকে পড়বো সেগুলো। তাহলে কে কোন দিকে গমন করবে, ডায়াম্যাগনেটিজম কী করে, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, যার জন্য ইনডিউস তাকে অপোজ করে, অর্থাৎ বাধা দেয়। তাহলে কী হবে, প্রবল থেকে দুর্বলের দিকে আসবে, প্রবল থেকে দুর্বলের দিকে আসবে। তো ডায়াম্যাগনেটিজম গমন করবে এদিকে, প্রবল থেকে দুর্বলের দিকে, অর্থাৎ সেন্টার থেকে মুখের দিকে। আর এ আসবে কোন থেকে, সেন্টারের দিকে। এরা প্যারাম্যাগনেটিক আসবে স্লো, আর ফেরোম্যাগনেটিক আসবে স্পিডে আসবে। এটা একটা এমসিকিউ আমি দেখেছিলাম, তাই তোমাদেরকে বলে দিলাম, নোট করে নেবে। এরপর চলে যাব ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। প্রথমে বুঝে নিবা কী বলা হয় এটাকে, আয়স্চুম্বক পদার্থ। প্রথমে আমরা জেনে নেব যে ফেরোম্যাগনেটিজম কি। ম্যাগনেটিজম, আমার প্যারার এখন আবেশ যায়নি, সেখানে প্যারা বলে দিচ্ছি। দেখো, এক নম্বর কী হচ্ছে, এর প্রতিটি মানে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স অর্থাৎ আয়স্চুম্বক পদার্থের প্রতিটি অণুর কি থাকে, প্রতিটি অণুর চৌম্বক ভ্রামক অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এটা তো স্যার বলবে, স্যার এটা তো পরশ্চুম্বকের ক্ষেত্রেও ছিল, আয়স্চুম্বকের ক্ষেত্রেও আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কী। পরশ্চুম্বকের ক্ষেত্রেও কী আছে, পরশ্চুম্বকের ক্ষেত্রেও প্রতিটি অণু চৌম্বক ভ্রামক আছে, আর আয়স্চুম্বকের ক্ষেত্রেও প্রতিটি অণু চৌম্বক ভ্রামক আছে। অর্থাৎ কি, এদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন কার আছে, প্যারা প্লাস ফেরো, দুটোরই। আর ডায়াম্যাগনেটিক থাকে, পেয়ার্ড ইলেকট্রন থাকে, বলে কি হয়, একে অপরের প্রতিমিত হয়ে যায়। তাহলে পার্থক্যটা কী এবার দেখা যাক। আমরা কি দেখেছিলাম প্যারার ক্ষেত্রে কি, প্যারা যে চৌম্বক ভ্রামকগুলো এলোমেলোভাবে যেদিকে খুশি মন গেছে, পাপের অবাধ্য ছেলের মতো চলে গেছে। কিন্তু এরও কি, এই গোটা পদার্থটার নিট ম্যাগনেটিক মোমেন্ট কি, নিট ম্যাগনেটিক মোমেন্ট বা PM = 0, নিট ম্যাগনেটিক মোমেন্ট 0, কারণ এদের বিভিন্ন সজ্জাটাও এদিক সেদিক হলেও এর নিট ম্যাগনেটিক মোমেন্ট 0। যতই অবাধ্য হোক না কেন, লাস্টে সে ঘরে আসতে হবে, অর্থাৎ 0 হয়ে গেছে।
এবার ডায়াম্যাগনেটিজমে কী হয়, সরি ডায়াম্যাগনেটিজমে থাকেই না, এরকম আঁকতেই পারা যায় না। ফেরোতে কেমন হবে, এই যে অণুচুম্বকগুলো আছে, বাংলাকে বলবো কি, যে যে অণুগুলোতে দ্বিমেরু ভ্রামক আছে, অর্থাৎ PM ≠ 0 যে অণুগুলোতে চৌম্বক থাকে, সেগুলোকে একটা অণুচুম্বক হিসেবে কাজ করবে, এক একটা অণুচুম্বক হিসেবে কাজ করবে। অর্থাৎ এটা অর্থ কী বলেছিলাম, এদিকটা হচ্ছে কি N আর এটা হচ্ছে S। বা এই দ্বিমেরু ভ্রামকগুলো কি নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে, অসম্পর্কিত নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে পাশাপাশি অণুগুলো একই দিকে সজ্জিত হয়ে একটা ডোমেন গঠন করে। কেমন সেটা, আমি গোটা 3-4 ভাগ করছি। তাহলে কিছু ডোমেন আছে এরকম, কেউ এদিকে সজ্জিত আছে, কেউ বিপরীত দিকে সজ্জিত আছে, কেউ উপর দিকে আছে, তাহলে এরকমভাবে পাশাপাশি অণুগুলো কী করে, একই দিকে সজ্জিত হয়, অর্থাৎ এদের একটা চৌম্বক কক্ষ থেকে যায়, নির্দিষ্ট চৌম্বক কক্ষ। তাহলে এরকম ডোমেনে কোটি কোটি ডোমেনে ভাগ হয়ে যায়, এবং এই ডোমেনগুলো কি ম্যাক্সিমাম 1 বা সর্বোচ্চ কথা হয় 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হয় এরকম ডোমেনগুলোর। এবং এক একটা ডোমেনের প্রায় 10⁻11 সংখ্যক কত, এর সাইজ কত হয়, প্রায় সাইজ মানে সর্বোচ্চ হতে পারে, সবারই সাইজ এরকম নয়, 1 মিলিমিটার পর্যন্ত হবে লেন্থ। আর এক একটার এতে কত হবে 10⁻11 সংখ্যক অণু থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে কি বিভিন্ন দিকে থাকছে, আর এরা ডোমেন গঠন করছে, নিজেদের এলাকা গঠন করছে, দলবদ্ধ হচ্ছে। আর এখানে দলবদ্ধ কোনো কোশ্চেন নাই, ডিসঅর্ডার। কিন্তু এরও ম্যাগনেটিক নিট ম্যাগনেটিক মোমেন্ট 0 আর এরও নিট ম্যাগনেটিক মোমেন্ট 0। তুমি যদি এইটুকু অংশকে যদি কেটে নিতে পারো, যদি এইটুকু অংশকে কেটে নিতে পারো, তাহলে এটা কি, এইটুকু অংশ কেটে নিলে কী হবে, একটা চুম্বকের মতো আচরণ করবে, এটা একটা চুম্বকের মতো আচরণ করবে। তো কী লিখবো, আয়স্চুম্বক পদার্থের চৌম্বক ভ্রামকগুলি, চৌম্বক ভ্রামক বা অনুচুম্বক বলতে পারো, ভ্রামকগুলি নিজেদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি হয়, পাশাপাশি অণুগুলি বা দ্বিমেরু ভ্রামকগুলি, লেখো দ্বিমেরু ভ্রামকগুলি একই অভিমুখে সজ্জিত হয়ে কি হয়, ডোমেন গঠন করে। ম্যাগনেটিক ডোমেন গঠন করে। আর এই ঘটনাটাকে বলা হয় কি, এই ফেনোমেনাটাকে বলা হয় কি, প্যারাম্যাগনেটিজম। আর এই ফেনোমেনাকে বলা হয় কি, ফেনোমেনাকে বলা হয় কি, বলা হয় প্যারাম্যাগনেটিজম, সরি প্যারা নয়, ফেরোম্যাগনেটিজম। ফেরোম্যাগনেটিজম নোট করে নাও। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, ঠিক আছে। ডোমেনের সাইজ কত হবে, 1 মিলিমিটার পর্যন্ত 10⁻10 বা 11 পর্যন্ত সংখ্যক পর্যন্ত অণু থাকবে। এরপর যদি এই পদার্থগুলোকে আমি চৌম্বক ক্ষেত্রে রাখি, তাহলে কি হবে, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে কি হবে, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে কি হবে, বহিস্থ
চৌম্বক ক্ষেত্রে আয়স্চৌম্বক পদার্থকে স্থাপন করা হলে কি হবে? দেখে নেওয়া যাক। ডায়াম্যাগনেটিক কী দেখেছিলাম? বলরাগুলোকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ বিকর্ষিত হচ্ছে, দুর্বল থেকে সবল, মানে প্রবলতর থেকে দুর্বলতর অংশের দিকে জার্নি করছে, যাত্রা করে। প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কী হয়? অণুগুলো সজ্জিত হয় এবং আকর্ষিত হয়। এই ক্ষেত্রে কী হবে? ডোমেনগুলো দেখো, যখনই একে আমি বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, ধরুন এটা এন রাখলাম, বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডটা চিহ্ন দিচ্ছি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আছে কোন দিকে? এদিকে, বি এক্সটার্নাল। ম্যাগনেটিক ফিল্ড কী করবে? বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড যে এই যে এগুলো আছে অনুচুম্বকগুলোকে, তাদের কীভাবে টর্ক প্রযুক্ত হয়ে কী করবে? নিজেদের দিক বরাবর সজ্জিত করবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে দিক বরাবর সজ্জিত করবে কীগুলোকে? চৌম্বক ভ্রামকগুলোকে। এটাই হচ্ছে কি বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডের কাজ। দেখা যাবে যে ধরনের এই ডোমেন আছে, এটা তো সজ্জিত হয়ে আছে অলরেডি, এখন ব্যাপার নাই। যেইগুলো এর বরাবর সজ্জিত হবে, ধরুন এগুলোকে আছে তো, ফোর্স অ্যাপ্লাই হলো, এগুলো সজ্জিত হয়ে গেলো কিছু সংখ্যক, আর কিছু সংখ্যক থেকে গেল ওইদিকে। তাহলে কী হলো? যে এই ডোমেনটা বেড়ে গেল, অর্থাৎ যেগুলো হচ্ছে কি এর দিক বরাবর আছে তার ডোমেনটা বৃদ্ধি পেল। আরও ম্যাগনেটিক ফিল্ড বাড়ালাম, তখন কী হবে? এগুলোও সজ্জিত হয়ে যাবে কিছু সংখ্যক, পড়ে রইল অল্প সংখ্যক। তাহলে কি এই ডোমেনটা আরও বেড়ে গেল। তো যেগুলো হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে বরাবর ছিল, যে ডোমেনগুলো, তাদের ডোমেনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর যেগুলো ছিল না সেগুলো কী হচ্ছে? কমে যাচ্ছে। এটাও যেমন ধরনের কিছু সংখ্যক যদি চলে যায়, এরকম হলো হয়তো কিছু সংখ্যক, আর এটা কমে যাবে। কেমন হবে? এরকম থাকবে। এটাও কিছু সজ্জিত হবে, আর বাকিটা কমে যাবে। এখানেও যদি কিছু পরিমাণ হবে কি সজ্জিত হবে, আর কিছু পরিমাণ থেকে যাবে। তাহলে এই যে থেকে যাচ্ছে, অর্থাৎ যেগুলো বিপরীতমুখী ছিল, যেমন এইটা, এই ডোমেনটা কমে গেছে, এই ডোমেনের মানটা কমে গেছে, এই ডোমেনটা, এই ডোমেন, এই ডোমেন, এই ডোমেনগুলো সব কমে গেছে। অর্থাৎ যেগুলো চৌম্বক ক্ষেত্র বরাবর যারা ছিল না, তাদের হচ্ছে কি ডোমেনটা কমে যাচ্ছে, অঞ্চলের মানটা কমে যাচ্ছে। আর যেগুলো চৌম্বক বরাবর সজ্জিত হচ্ছে তাদের কি ডোমেনটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অঞ্চলটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি লিখব? যেসব ডোমেন এ চৌম্বক ভ্রামকগুলি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে ছিল, তাদের আয়তন বৃদ্ধি পাবে এবং যেগুলি বিপরীতে ছিল, বিপরীতে বা অন্য দিকে ছিল, তাদের আয়তন হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ চৌম্বক ক্ষেত্রের কাজ হচ্ছে কি, বি এক্সটার্নালের কাজ হচ্ছে কি তার দিকে সজ্জিত করা। তো তার দিকে যখন সজ্জিত হয়ে গেল, তখন এগুলো এই ডোমেনগুলো বৃদ্ধি পেয়ে যাবে, আর যারা এলো না ওর সাথে, তাদের মানটা সংখ্যাটা কমে যাবে। এটাই সিম্পল জিনিস। এগুলো সম্পূর্ণ বোঝানোর জন্য বলছি, এত দরকার নাই, তোমরা মাথাতে ঢুকিয়ে রাখবে জিনিসগুলো কী হচ্ছে, নাই পরে কেউ বোঝাতে বললে জিনিসটা বোঝাতে পারবে না। এরপর দেখো ডায়াম্যাগনেটিজমে কী হয়েছিল, যে কিছু সংখ্যক অণুগুলো কী হয়েছিল ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে, যে অণুগুলো বিপরীত দিকে সজ্জিত ছিল, মানে যেটা ছিল না, এগুলো কেমন ছিল ডায়াম্যাগনেটে? প্রথমে আমি দেখো এরকম এঁকেছিলাম, মানে কি এগুলোর চৌম্বক ভ্রামক 0। যখনই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি, তখন কী হচ্ছে? বিপরীতে সজ্জিত হচ্ছে। কেন সজ্জিত হচ্ছে তার ডিটেলস আমি বলেছি, আমার আগের ভিডিওতে পেয়ে যাবে, ডিটেলসটা পেয়ে যাবে, কেন হয়েছে কি না হয়েছে সব। সে কী করছিল? চৌম্বক ক্ষেত্রে বিকর্ষণ করছিল।
তাহলে এইটা কি ইনডিউস, তাহলে এই ঘটনাটা তো এখানে ঘটবে, কিছু সংখ্যক অনুত থাকবে যাদের কি হচ্ছে পেয়ার্ড আছে। তো না এরকম আছে, একটা ভরলো, দুটো, তিনটে, একটা লোন পেয়ার আছে, তাহলে এদের জন্য তো ইনডিউস হতে পারে না, পারে না? তাহলে এদের ক্ষেত্রে তো ওই ডায়াম্যাগনেটিজমের মতো ঘটনা ঘটতে পারে, হ্যাঁ ঘটবে, কিন্তু তার প্রভাবটা খুবই নগণ্য। আর সেটা কি এর জন্য চাপা যাবে, এর জন্য চাপা যাবে। এই জন্যই বলা হয় কি সমস্ত পদার্থের তিরস্চম্বকত্ব সহায়ত ধর্ম। ঠিক আছে, এরপরে দেখো এই এক্সাম্পল কী কী এই পদার্থের এক্সাম্পল, লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে কি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এরপরে আমি যদি এই চৌম্বক ক্ষেত্রটা সরিয়ে নিই তাহলে কি হবে? তাই অনেক জায়গায় বলা হয় কি সবসময় যে চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে কিছু পরিমাণ আবিষ্ট থাকবে, কিছু পরিমাণ থেকে যাবে, অর্থাৎ আবিষ্ট চৌম্বকতা ধরে রাখবে। এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। বহিস্থ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে বা বহিস্থ চৌম্বক ক্ষেত্র থেকে এই পদার্থকে, এই পদার্থ বলতে কোনটা, এই অয়স্ক পদার্থকে সরিয়ে নিলে যদি চুম্বকত্ব ধরে রাখে, ধরে রাখতে পারে বা নাও পারে, ধরে রাখে, তাহলে সেটা হচ্ছে কি হার্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। যদি ধরে না রাখে তাহলে সেটা কী হবে, সফট ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আর যদি ধরে রাখতে না পারলে, তাকে বলে সফট ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আর লিখতে পারছি না, লিখো তোমরা। তাহলে এক্সাম্পল কি এর এক্সাম্পল কি, ধরো না অ্যালনিকো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট দিয়ে গঠিত, এবং এর সাথে কি তামাও থাকে। অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, এর সাথে তামা থাকে। অনেক সময় টাইটানিয়াম ধাতু দেওয়া হয়, প্রয়োজন মতো দেওয়া হয় বা অনুপাতে পরিবর্তনশীল, কিন্তু মেন হচ্ছে কি অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এবং তামাটাও দেওয়া হয়। তামা এবং টাইটানিয়াম এই চারটা ধাতু বা পাঁচটা ধাতু মিশ্রণে করা হয় অ্যালনিকো। এটা কি অনেক পরিমাণ ধরে রাখে, আর এটাই হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে ব্যবহার করা হয়। আর তখন সেটা কি হয় পার্মানেন্ট ম্যাগনেট। আর এটা কেমন কাঁচা লোহা চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নেবে, তার সমস্ত চৌম্বকত্ব নষ্ট হয়ে যাবে। এক্সাম্পলগুলো মনে রাখবে। বা অনেক সময় বলো কি পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে কোনটা ব্যবহার করা হয়, অ্যালনিকো বা হার্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আরও আছে অনেকের, যেমন এটার ধরো NbFeB, নিওডিনাম ফেরাস বোরন। এটা একটা সংখ্যা ধাতু, নিওডিনাম ফেরাস বোরন দিয়ে গঠিত। নোট করে রাখবে, ভালো করে নোট করো না। এগুলো নোট করা হয়েছে? তোমরা বুঝতে পারছো কি না ঠিক আমি এখান থেকে তো বলতে পারছি না, তবে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের বুঝতে অসুবিধা হলে বা বুঝতে না পারলে একটু জানাবে, বা বুঝতে পারছো কি না সেটা জানাবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পড়ছো প্লাস ক্লাসগুলো ফলো করছো। তোমরা বাইরে টিউশনে পড়লেও পড়বে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এই ক্লাসগুলো একটু দেখে নেবে। এরপর দেখো প্রপার্টিসে যাই। ধর্ম, এর ধর্ম কি আগে যেমন পড়েছিলাম 1 নাম্বার ধরে নাও,
এরা কী হবে, চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হবে, চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হবে। 2 নম্বর পয়েন্ট, যেখানে কী হয়েছিল, ডায়াম্যাগনেটিক কী হয়েছিল, বিকর্ষিত হয়েছিল, প্যারাম্যাগনেটিক কী হয়েছিল, অল্প পরিমাণ আকর্ষিত হয়েছিল, কিন্তু এরা কি প্রবলভাবে। 2 নম্বর কী হবে, অসম চৌম্বক ক্ষেত্রে প্রবলতর অঞ্চল থেকে কী হবে, দুর্বলতর অঞ্চল থেকে প্রবলতর অঞ্চলে গমন করবে, তো ছুটবে। ফেরোম্যাগনেটিক ছুটবে, প্যারাম্যাগনেটিক হাঁটবে, আর ডায়াম্যাগনেটিক বিপরীত দিকে যাবে, পিছিয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট বলবো কি, এগুলো কেন হচ্ছে, কারণ কি এদের প্রতিটি অণুর নিজস্ব চৌম্বক ভ্রামক থাকে। তাই চৌম্বক ভ্রামক থাকলে কি হবে, চৌম্বক প্রবণতা থাকবে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা থাকবে। তাহলে কি হয়, 4 নম্বর পয়েন্ট, মিউ আর অর্থাৎ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা খুবই উচ্চ মানের, অর্থাৎ মিউ আর ভেরি গ্রেটার দেন 1, 1000 থেকেও বেশি হয়। লোহার ক্ষেত্রে 1000 থেকেও বেশি হয়। লোহা, নিকেল, কোবাল্ট, মানে তোমাদের বই দেবে রেঞ্জ দেওয়া আছে 1000 থেকে 5000, তা আমি 1000 ধরেই করে যাবো, সব 1000 বেশি হবে। তার মানে কি এটা, যে মিউ বাই মিউ নট গ্রেটার দেন ভেরি 1, অর্থাৎ মিউ ভেরি গ্রেটার দেন মিউ নট, অর্থাৎ ওই পদার্থের চৌম্বক ভেদ্যতা বায়ুর মাধ্যম থেকে অনেক বেশি। তাহলে মিউ আর যদি ভেরি গ্রেটার দেন 1 হয়, তো চৌম্বক প্রবণতা কেমন হবে, চৌম্বক প্রবণতা অয়স্চৌম্বক পদার্থের এটা লিখবে কি, অয়স্চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা। আমি এটা ঘুরিয়ে লিখে দিলাম আর মুছছি না। অয়স্চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা উচ্চ মানের এবং ধনাত্মক। কেন বললাম, কারণ তিরস্চম্বক ক্ষেত্রে কী হয়েছিল, এর মানটা 1 থেকে কম, তুমি কি আমাকে দেখেন কি ইকুয়াল টু মিউ আর -1, যেখানে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে ছিল এটা 1 থেকে কম, তাই নেগেটিভ হয়েছিল। পরাশ্চম্বক ক্ষেত্রে কী হয়েছিল, জাস্ট একটু বেশি, 1 থেকে সামান্য বেশি, কত 1.002 দেখেছিলাম, দেখবে একটা কপারের ক্ষেত্রে মনে হয় এটা, তো 1.00002, সেখান থেকে সামান্য ধনাত্মক। আর এক্ষেত্রে কত ছিল, 1000 সমান, আমি 1000 ধরছি, তাহলে 1000ই ধরলাম, -1, অর্থাৎ কত থেকে নিয়ার অ্যাবাউট টু 1000ই, অর্থাৎ 1 কমলে কিছু এসে যায় না। 1000, 5000, 2000 থেকে 1 টাকা 2 টাকা কমে গেলে কোনো কিছু এসে যায় না। কিন্তু যারা নেটওয়ার্ক বিজনেস করে তারা কিন্তু 1 পয়সা হিসাব রাখে, যেমন মোবাইল কোম্পানি বা আরও যেগুলো আছে আমাদের BSNL, আম্বানি, জিও, এরা কি রাখে 1 পয়সার হিসাব। আর ওরা 1 পয়সার হিসাব রাখে বলে এতটা বেশি উন্নত পর্যায়ে যায়। আর আমরা 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা কোনো কিছু গুরুত্ব দিই না বলে আমাদের অবস্থাটাই মধ্যবিত্তের মধ্যে থেকে যায়, বা একটু হয়তো বেশি। একটা কলের পিছনে ভাবে যে আমি 1 পয়সা লাভ করবো বা 2 পয়সা লাভ করবো। ম্যাক্সিমাম বিজনেস পলিসিগুলো আলাদা। তাহলে মিউ ভেরি গ্রেটার দেন মিউ নট হয়, বা চৌম্বক প্রবণতা যদি খুবই উচ্চ হয়, প্রবণতা উচ্চ মানে কি, চৌম্বক হতে চাই যে সে দৌড়াচ্ছে ওইদিকে, তাহলে কী হবে, সুষম চৌম্বক তাহলে চৌম্বক বড় রেখা হলে কেমন হবে, এটা আমার আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন বললাম। তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কী দেখেছিলাম, যখন এটাকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে কেমন হবে, সমান্তরাল হবে। তখন কী হচ্ছে, এটা বিকর্ষিত হচ্ছে। এবং বিকর্ষিত হয়েছিল,
প্যারার ক্ষেত্রে কী হয়েছিল, সামান্য আকর্ষিত হয়েছিল। প্যারার ক্ষেত্রে কী হয়েছিল, যে এটাতে যাচ্ছে, যাক কোনো অসুবিধা নাই। বাইরেগুলো কী হয়েছিল, সামান্য আকর্ষিত হয়েছিল, বাইরেটা ভিতর দিয়ে চলে গেছিল এটা। কিন্তু কী হবে, ফেরোর ক্ষেত্রে কী হবে, এটা তো বেঁকে ছিল, এটা বাঁক বেলে ঢুকে যাবে ভেতরে, অর্থাৎ অনেক দূর থেকে দূরেরগুলো কী হবে, ঢুকে যাবে। যেগুলো হয়তো যদি না থাকতো পদার্থটা, তার সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক এগুলো বলরেখাগুলো হয়তো এই বলরেখাটা পাস করতে এইদিকে পাস করতো, সেটা কী হচ্ছে, টেনে দিকে ভেতরে ঢুকে গেছে। এটা এইদিকে পাস করতো, সেটা টেনে ঢুকে গেছে এর ভিতর দিকে। আর বাকি বলরেখা কেমন থাকবে, যদি পাশ দিয়ে গেলো এটা এরকম হয়ে দাহার ঘেঁষে বেরিয়ে যাবে। অর্থাৎ কী হবে, ভিতরে প্রচণ্ড ঘন সন্নিবিষ্ট হবে, ভিতরে ঘন সন্নিবিষ্ট হবে। আমি মোটামুটি এটা এঁকে দিলাম, ছবি দেখতে হবে। এখানে সব আছে, এগুলো আঁকছি না, আঁকতে একটু কষ্টই হয়। কী বললাম তাহলে, যে ভিতরে চৌম্বক বল, সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক বলরেখাগুলি এই পদার্থের মধ্য দিয়ে তীব্রভাবে আকর্ষিত হয় এবং চৌম্বকের ভিতরে কী হয়, মানে পদার্থের ভিতরে ঘন সন্নিবিষ্ট হয়। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে? কারণ কি, এই চৌম্বক ভেতরটা অনেক বেশি, মিউ ভেরি ভেরি গ্রেটার দেন মিউ নট, মানে কি বায়ু মাধ্যমের থেকে এই পথটা অনেক ওর কাছে ভালো প্রবেশতা, অর্থাৎ মানে কোনো জিনিসের প্রবেশতা, মিউ নট মানে কি প্রবেশতা বলেছিলাম, এটা সংজ্ঞা দিয়েছিলাম দেখবে। তো এটার মান যদি খুব বেশি হয় মানে কি প্রবেশ করতে পারছে, তাহলে এর মান কি বেশি, মিউ নট, বায়ু মাধ্যমের থেকে ওই মাধ্যমে প্রবেশতা বেশি, পারমিশন বেশি দিচ্ছে, অর্থাৎ যাওয়ার সুবিধাজনক বা সহজ। তো যখন এই যাওয়াটা সহজ হবে তখন দূর থেকে সেই পথ দিয়ে যাবে সবাই, আর এই বায়ু মাধ্যম দিয়ে যাবে না, কারণ বায়ু মাধ্যমটা আছে কষ্ট সাপেক্ষ বা চৌম্বক প্রবণতা হাই মানে হচ্ছে কি আবিষ্ট হবে, মানে টেনে নেবে সবগুলোকে। নোট, ছবিটা এঁকে নাও। সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে বলরেখাগুলি প্রবলভাবে আকৃষ্ট হয় এবং পদার্থের ভিতরে ঘন সন্নিবিষ্ট হয়, মানে খুব কাছাকাছি অবস্থান করে। নোট করো না এগুলো সব। এর পরের ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কী হবে, উষ্ণতা বৃদ্ধি করলে। উষ্ণতা বৃদ্ধি করা মানে হচ্ছে কি, তাকে ডিসঅর্ডার করে দেওয়া। আমি কি বলেছিলাম আগে, যে উষ্ণতা যত কম করবে তত অণুচুম্বকগুলো বেশি সজ্জিত হবে। অর্থাৎ উষ্ণতা কম মানে কি, যাতে অণুগুলো কম্পন শক্তি বা অন্যান্য শক্তি কী হচ্ছে কমে যায়। আর শক্তি কমে গেলে সে কী হবে, তোমার শক্তি কমে গেলে কী হবে, বিছানায় শুয়ে যাবে। যার শক্তি কমে যাবে সে বিছানায় শুয়ে যাবে, তাহলে এই অণুগুলো কী হবে, সজ্জিত হবে শক্তি কম মানে। আর টেম্পারেচার বাড়ানো মানে কি, শক্তি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আর সজ্জিত করতে বেশি পরিমাণ বল লাগবে বা এক্সটার্নাল ফিল্ড লাগবে। আমি যখন টেম্পারেচার বাড়াবো তাহলে এখানে যে সজ্জাটা হয়েছিল ডোমেনগুলো, এই ডোমেনগুলো যে গঠন করেছিল, এই ডোমেনগুলো কী হবে, ভেঙে যাবে। বৈশিষ্ট্য ক্ষেত্রে রাখি যেগুলো কী হবে, সব ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী হবে, ভেঙে যাওয়া মানে কী হচ্ছে, এটা পরিণত হবে কেমন, তাহলে যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করবো, ইনক্রিজ করতে করতে কী হবে, এই ডোমেনগুলো একশো ভেঙে এরকম হয়ে যাবে। অর্থাৎ এরকম হয়ে যাওয়া মানে কি, এটা ছিল কি ফেরাই ছিল, এটা কি হলো, প্যারা হয়ে গেল। যখনই উষ্ণতা বাড়াবো একটা পয়েন্টে কী হবে, এই ডোমেনগুলো সব ভেঙে যাবে, অর্থাৎ অণুগুলো কী হবে, প্রচণ্ড কম্পন সৃষ্টি হবে এবং ওরা বিক্ষিপ্তভাবে সজ্জিত হবে। তখন এটা বিভিন্ন দিকে হয়ে যাবে, অর্থাৎ প্যারাম্যাগনেটিকে চলে যাবে। যদি আরও টেম্পারেচার হাই করো তাহলে কী হবে, সেটা দেখা যাবে যে কি ডায়াতে চলে গেছে। অর্থাৎ তখন যার দ্বারা তুমি একে যে চৌম্বক ক্ষেত্র দ্বারা তাকে চুম্বকিত করার চেষ্টা করবে, একে বিকর্ষণ করে দেবে।
কি লিখবো তাহলে? আরেকটা পয়েন্ট, অয়স্চুম্বক পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়? চৌম্বক প্রবণতা জটিলভাবে হ্রাস পায়। জটিলভাবে বললাম কারণ কি? এই চৌম্বক প্রবণতা যায় প্রপোর্শনাল টু 1/T - TC হয়, T - TC। প্যারাম্যাগনেটিক কত ছিল? প্রপোর্শনাল টু 1/T ছিল। এখানে আবার TC যুক্ত হয়েছে। TCটাকে বলা হয় কি? 20 পয়েন্ট। এটাকে বলা হয় কি? 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার, TEMP, 20 টেম্পারেচার বা 20 বিন্দু বা 20 উষ্ণতা। জিনিসটা কি? তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কী হয়? প্রবণতা জটিলভাবে হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে তুমি ধর্মাত্রার মধ্যে লিখবে, থাকলে ধর্মে যখন প্রপার্টিস লিখবে তখন শুধু এইটুকু লিখে দেবে বাকিটা বোঝার জন্যে। উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে এক সময় অয়স্চুম্বক পদার্থ চৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয়। অর্থাৎ কি হয়? ফেজ চেঞ্জ হয়ে যায়, ফেজটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ পরাচৌম্বকে পরিণত হয় তাকে বলে 20 উষ্ণতা বা 20 বিন্দু। একে কী দিয়ে করা হয়? TC ডিনোট করা হয়, TC। যেমন লোহার ক্ষেত্রে কথা হয় Feর ক্ষেত্রে TC কত? 785, কেউ 80, বিভিন্ন দেওয়া যেতে পারে। ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কী হয়? 20 ল। 20 লটাকে কী করেছি? যেটা প্রপোর্শনাল টু 1/T ছিল সেটাই পরিবর্তিত রূপ। আর 20 লটা হচ্ছে এক্স্যাক্টলি কার জন্যে? প্যারাম্যাগনেটিকের জন্যে, কিন্তু ফেরোর জন্য নয়। কিন্তু এটাকে ফেরোর জন্য করা হয়েছে। এবার দেখো, যখনই আমরা টেম্পারেচার বাড়াচ্ছি কিছু হলো পরাচৌম্বকে পরিণত হয়ে গেল। পরাচৌম্বক মানে কি? এর কি T > এর ক্ষেত্রে অয়স্চুম্বক ক্ষেত্রে কী হবে? T > TC অবশ্যই। যদি TC না হয় কী হবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হওয়া মানে কি? ডায়াম্যাগনেটিক হয়ে গেল। এটা যদি নেগেটিভ হয়ে যায়, T < TC মানে কত? চৌম্বক প্রবণতা কী হবে? নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ হওয়া মানে হচ্ছে কি? সেটা ডায়াম্যাগনেটিক। আর TC হলে কত হবে? 0 হবে। অর্থাৎ চৌম্বক প্রবণতা 0 মানে কি? সেটা পরাচৌম্বকে পরিণত হবে। বা কমতে থাকলে কী হবে? পরাচৌম্বকে পরিণত হচ্ছে। ঠিক আছে, নোট করে রাখবে। এরপর যদি অঙ্ক কোনো রকম দেয় এর সম্পর্কে দিলে দেখবে এখানে কি এটা কেলভিনে বসাবো না সেন্টিগ্রেডে বসাবো, একটা কনফিউশন থেকে যাবে। এটা হচ্ছে কি পার্থক্য। দুটো যদি কেলভিনে বসাও কোনো অসুবিধা হবে না, পার্থক্যটা একই থাকবে। দুটো কেলভিনের পার্থক্য, দুটো সমান সেলসিয়াসের পার্থক্য। যদি ধরুন আমার এটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কথা হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 কেলভিন। আর যদি এটা 37 যদি করা হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কথা হবে 310 কেলভিন। এদের পার্থক্য কত? 10। এদের পার্থক্য কত? 10। 10ই পার্থক্য থাকবে। অর্থাৎ এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। তাহলে ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক একটা ধর্ম তোমরা উল্লেখ করে নেবে। সেটা হচ্ছে কি? এর দেখো 20 বিন্দু আছে। কার 20 বিন্দু আছে? অয়স্চুম্বকের 20 বিন্দু আছে। পরাচৌম্বকের 20 বিন্দু কোনো কোশ্চেন নেই। অয়স্চুম্বকের 20 বিন্দুর কোনো কোশ্চেনই নেই। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রেও 20 বিন্দুর কোনো প্রশ্ন নেই। তাহলে অয়স্চুম্বক এবং ডায়াম্যাগনেটিজম এবং প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো 20 বিন্দু নাই বা 20 বিন্দু নেই। দুটোর ক্ষেত্রে ধর্মটা লাগিয়ে নেবে। তখন বলিনি, এখন বলছি। দেখো, এই দুটো মজার ঘটনা হয়, একটা রিক্যালেসেন্স আর একটা ডিক্যালেসেন্স।
বা রূপান্তর এবং বিপরীত রূপান্তর কী হয়, যদি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি 20 পয়েন্ট টিসি থেকে হাই, অর্থাৎ কত, যেমন লোহার ক্ষেত্রে কত বলেছিলাম 7.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 785 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে উচ্চ উষ্ণতা উত্তপ্ত করা আছে, মানে হয়তো ধরে নাও কত 1200, ধরে নাও 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা আছে। এবার এখান থেকে আমি ঠান্ডা করছি, ঠান্ডা বা কুলিং করা হচ্ছে, দেখা যাবে কি 20 বিন্দুর কাছাকাছি উষ্ণতায় কী হবে, এটা জ্বলে উঠবে, হঠাৎ করে জ্বলে উঠবে তীব্রভাবে, এটা বলা হয় কি রিক্যালেসেন্স রূপান্তর। আর বিন্দু সেই উষ্ণতাকে বলা হয় কি রিক্যালেসেন্স বিন্দু বা পয়েন্ট। ঠিক বিপরীত ঘটনা ঘটবে কখন, যদি এটাকে 20 থেকে কম তাপমাত্রায়, যদি ধরে নাও 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে আমি উত্তপ্ত করছি একে, তখন কী হবে, এটা জ্বলে উঠেছিল, যেগুলো লাল হয়ে থাকবে সেগুলো কী হবে, কালো কালো ছোপ পড়ে যাবে, অর্থাৎ এখানে উজ্জ্বল হয়েছিল ওখানে কালো হয়ে যাবে, অর্থাৎ আলোটা শোষণ হয়ে যাবে, এটাকে বলা হয় কি ডিক্যালেসেন্স। যদি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে 20 বিন্দু থেকে উচ্চতর উষ্ণতাতে উত্তপ্ত করে ঠান্ডা করা হয়, তাহলে 20 বিন্দু কাছাকাছি উষ্ণতায় কী হবে, হঠাৎ করে উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। ঠিক বিপরীত ঘটনা কী হবে, যদি 20 থেকে নিম্ন তাপমাত্রায় তাহলে যদি ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, তাহলে একটা সময় কী হবে, এটা এর বিপরীত, ওখানে উজ্জ্বল হয়েছিল এখানে অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ ডার্ক পয়েন্ট ছোপ দেখা যাবে, এটা বলা হয় কি ডিক্যালেসেন্স। তো ছবি আমি দিয়ে দেবো এখানে, পারলে দেখে নেবে। এরপর পড়ব হিস্টেরেসিস। এটাকে শেষ করে ছাড়বো, ভিডিওটা লেন্দি হলে আমাকে ক্ষমা করবে। দেখো এই জিনিসটা কি, কিছুই নয়, এটা হচ্ছে কি অয়স্চুম্বক পদার্থের আই ভার্সেস এইচ এর লেখচিত্র। আইটা কি মনে আছে, ম্যাগনেটাইজেশন, অর্থাৎ চুম্বকন মাত্রা, এটা কী ছিল PM/V, একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামক। তোমাদের বই কী দিয়ে করা আছে, এটা M দিয়ে ডিনোট করা আছে, M দিয়ে। এইচটা কি, ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক প্রাবল্য, মানে এটা কি ফান্ডামেন্টাল, তারপর বি আসবে, তারপর অন্য কিছু আসবে। তা দেখো, যদি আমি এইচকে ইনক্রিজ করি, অর্থাৎ কি যার দ্বারা চুম্বকিত করছি বা যার দ্বারা চুম্বকিত করছি তাকে যদি ইনক্রিজ করি, তাহলে কী হবে, একটা পদার্থের ক্ষেত্রে আমি এইচকে ইনক্রিজ করা হচ্ছে, সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, অনুচুম্বকগুলো বেশি সজ্জিত হবে, সজ্জিত হলে কী হবে, আবিষ্ট চৌম্বক ভ্রামক বৃদ্ধি পাবে, আর আবিষ্ট চৌম্বক ভ্রামক বৃদ্ধি পেলে কী হবে, আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ এইচ বৃদ্ধি করা হলে কী হবে, পিএমইউ ইনক্রিজ করবে, আর পিএম ইনক্রিজ করলে আয়ও ইনক্রিজ করবে, আবিষ্ট চৌম্বক ভ্রামক বৃদ্ধি হবে, এটাই তো হবে। এবার কেমনভাবে ইনক্রিজ করবো, আমি যদি ধরুন একটা নিলাম, সলিনয়েড নিলাম, সলিনয়েডের প্রভাব হচ্ছে আই, তাহলে আইটা প্রথমে যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কি আই যত ইনক্রিজ করবো কী হবে, বি বাড়বে, অর্থাৎ কি এইচ বাড়বে। আই বাড়া মানে কত, আমরা করছিলাম বি সঙ্গে কথা বলছিলাম, B=μ0N/I, তাহলে আই যদি ইনক্রিজ করে বি বাড়বে, আর বি বাড়া মানে হচ্ছে কত, এইচ বাড়লে তবে তো বি বাড়বে, এইচ বাড়লে তবে তো বি বাড়বে, তাহলে কী হবে, আই যত বাড়াবে কথা হবে এইচটা বৃদ্ধি পাবে, আর এইচ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি আই বৃদ্ধি পাবে। এরপর কী হবো, আমি আই মান থেকে বাড়াতে একটা সময় নিয়ে যাব, আবার কি ক্লকওয়াইজ থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই, তাহলে কী হবে, এই চৌম্বক ভ্রামকটা কী হবে, প্রথম অণুগুলো সজ্জিত ছিল এরকম, যদি বিপরীত দিকে কী করে, তাহলে কী হবে, সজ্জাগুলো কী হবে, ভেঙে যাবে, ভেঙে কেমন হবে, বিপরীত দিকে আবার সজ্জিত হবে।
আবার ক্লকওয়াইজ করলাম, আবার সোজাটা এরকম হবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, সোজাটা আবার এরকম হবে, অর্থাৎ অভিমুখটা পরিবর্তন হবে। একবার অভিমুখ হবে এদিকে ক্লকওয়াইজের জন্য, যদি ক্লকওয়াইজের জন্য যদি এদিকে হয়, আমি দেখছি না কোন দিকে হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কী হবে, বিপরীত দিকে। তাহলে কী হবে, অণুগুলো অনবরত সজ্জার পরিবর্তন হবে। এবার মেন জায়গাতে যাই। এটাকে এইচ রাখলাম, এটা আর এটা হচ্ছে আই। যখন আমি H0 রেখেছি ও পয়েন্টে কী আছে, H সমান 0 এবং I সমানও 0। তারপর যখন বৃদ্ধি করবো তখন কী হবে, এর চুম্বকন মাত্রা, তারপর যখন কি H ইনক্রিজ করলে কী হবে, আইও ইনক্রিজ করবে, অর্থাৎ এটা এইভাবে পরিবর্তিত হবে, ও এ। তাহলে কী হবে, ইনক্রিজ করলে ও এ পথে বৃদ্ধি পাবে, পথে আই বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাচ্ছে মানে কি, চৌম্বকের এই অণুগুলো কী হচ্ছে, ডোমেনগুলো যে ডোমেনগুলো ছিল সেগুলো সব ভেঙে ভেঙে কী হয়েছে, এদিকে সজ্জা হচ্ছে। মানে কি, যে ডোমেনগুলো বিপরীতে ছিল তাদের কি আয়তন ছোট হচ্ছে, আর যেগুলো এর অভিমুখে ছিল বি এক্সটার্নালের অভিমুখে ছিল সেগুলো কি হয়েছে, সজ্জিত, সেই ডোমেনগুলো বড় হয়ে গেছে। আর যেগুলো বিপরীত দিকে ছিল, ধরুন এগুলো বিপরীতে ছিল, ধরে নাও এটা অন্যদিকে ছিল, তাহলে এদের আয়তন কী হয়েছে, বৃদ্ধি হয়েছে। আবার যখন আয় বৃদ্ধি করছি, বৃদ্ধি করে যাচ্ছি, এইচ এর মান বৃদ্ধি করে গেলে কী হবে, আয়ের মান বৃদ্ধি পেতে থাকবে। একসময় কী হবে, সমস্ত অণুগুলোই কী হবে, সজ্জিত হয়ে গেল। কতক্ষণ আর সহ্য করবে, ডোমেন সবগুলোই হচ্ছে কি সজ্জিত হয়ে গেল। সেই পয়েন্টটা কোনটা, এ পয়েন্ট। তাহলে যদি আরও এইচ বাড়ায়, আর অণু সজ্জিত হতে বাকি আছে কি, সব তো সজ্জিত হয়ে গেছে, আর বাকি নেই। তাহলে পিএম এর মানটা কী হবে, পিএম এর মানটা কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ আর অণু সজ্জিত হবে না, অর্থাৎ চৌম্বক ভ্রামকের মানটা বৃদ্ধি হবে না, তখন কী হবে, আইটাও কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এ পয়েন্টটা হচ্ছে কি স্যাচুরেশন পয়েন্ট, অর্থাৎ সম্পৃক্তি অবস্থা, অর্থাৎ যতগুলো অনুচুম্বক ছিল বা ভ্রামক ছিল সবগুলো কী হচ্ছে, চৌম্বক ক্ষেত্র আবার সজ্জিত হয়ে গেছে। এবার তুমি যতই বাড়াও না কেন, পিক আপ বাড়াও না কেন, আর কোনোটা অণু সজ্জিত হবে না, কারণ আর নেই তো, সজ্জিত হবে কোত্থেকে। তাহলে এ পয়েন্টটা কী বলবো, স্যাচুরেশন পয়েন্ট। আর চৌম্বক সম্পৃক্তি অবস্থা, অর্থাৎ যদি এইচকে এর পরও বৃদ্ধি করা হয় তাহলে আই বৃদ্ধি পাবে না, অর্থাৎ এ পয়েন্টে, এ বিন্দুতে আই ইকুয়াল টু ধ্রুবক। এরপরে কি হবে, বাড়ানো তো হয়ে গেল, আর বাড়ছে না, এবার কমাও একে, এবার এইচ এর মানটাকে কমাও, অর্থাৎ কারেন্টটাকে বিপরীতমুখী করে দাও, তখন কী হয়, এই পথে ফিরে আসবে তো না, ফিরে আসবে না। কি বলেছিলাম, একবার আবিষ্ট করে দিলে অনেক পথে থেকেই সবগুলো ফিরে আসে না, কিছু থেকে যায়। তখন ফিরে এলো কোন পথে, এই পথে ফিরে এলো, এটা নাম দাও সি পয়েন্ট। সি পয়েন্টটা কী হলো, সি পয়েন্টে কি দেখো, এইচ ইকুয়াল টু কথা হয়েছে, 0 করে দিয়েছে এইচকে, কিন্তু কি হয়েছে, আই বাট আই নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখনও চৌম্বকন মাত্রা আই এখনও 0 হয়নি, অর্থাৎ কি কে পিছিয়ে আছে, তাহলে এ ঘর চলে এসে এখনও ঘর আসতে পারেনি। প্রথমে ঘর কত ছিল, আই ইকুয়াল টু 0, এইচ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ঘর। আমি এইচকে 0 করে দিয়েছি, অর্থাৎ ঘর চলে এসছে, কিন্তু আই এখানে নট ইকুয়াল টু 0, অর্থাৎ ঘর আসতে পারেনি, অর্থাৎ পিছিয়ে আছে। এই পিছিয়ে যাওয়াটাকেই বলা হয় কি, হিস্ট্রেসিস।
অর্থাৎ চুম্বকন প্রবণতা চুম্বকন মাত্রার পশ্চাৎবর্তীতাকে চুম্বকন মাত্রার এই পশ্চাৎবর্তীতাকে বলা হয় হিস্টেরেসিস। ঠিক আছে, এবং ওসিটাকে কী নির্দেশ করে? ওসি কী নির্দেশ করবে? তার মানেটা কি? সে এখনও ধরে রেখেছে এতটা, চুম্বকন আয়টা এখনও নষ্ট হয়নি, মানে কি সে চুম্বকত্ব হয়েছে এবং সেটাকে ধরে রেখেছে। তারপর বলা কি ধারণ ক্ষমতা। ওসিটা কী নির্দেশ করে? ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। এটাকে একটা ক্যাপাসিটি বা ক্ষমতা ধরে রাখার বা সামর্থ্য, চৌম্বকতা ধরে রাখার সামর্থ্য। সংজ্ঞাটা কী লাগবে তাহলে? ধারণ ক্ষমতার, ধারণ ক্ষমতা সংজ্ঞাটা দেয় মাঝে মাঝে, নোট ভালো করে পড়বে। যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র বহিস্থ চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলে কি হয়? কিছু পরিমাণ চৌম্বকত্ব ধরে রাখতে সমর্থ হয়, তাকে বলে ধারণ ক্ষমতা। তাহলে এবার বলো, এটা পরাচুম্বকের ক্ষেত্রে আছে, নেই? ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে বলাটাই ভুল পাপ। তাহলে কি তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে ধারণ ক্ষমতা নেই। ঠিক আছে, এই ধর্মটা অ্যাড করে নেবে, পড়বে পেজে পরে নোট করে নাও। এটা নোট করে নিয়ে আশা করি, এবার মুছে দিচ্ছি আমি। এরপর দেখো, একে আমি নষ্ট করার জন্য কী করেছি? এইচটা জিরো করেছি। জিরো করা মানে হচ্ছে কি কারেন্টটা জিরো করে দিলাম। এরপর কারেন্ট প্রথমে ছিল ক্লকওয়াইজ, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ করে দিলাম। অর্থাৎ কি প্রথমে ডাইরেকশন ছিল এদিকে, এবার হলো বিপরীত দিকে। আই ছিল কোন দিকে? ক্লকওয়াইজ। এখন হলো কি আই হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ দিকে বাড়াচ্ছি। তারপর দেখা গেলো কি এটা এই পয়েন্টে সে জিরো হলো, ডি পয়েন্টে জিরো হলো। আর কি ধরে নেওয়া হচ্ছে এটা -H1। তাহলে ও ডি পয়েন্টে কী হলো? ডি পয়েন্টে কি তাহলে? ডি পয়েন্ট কী বললাম? যে H নট ইকুয়াল টু 0, অর্থাৎ H ইকুয়াল টু -H1 এবং I ইকুয়াল টু 0। তাহলে এখানে I 0 হলো। কী করে 0 হলো? H প্রয়োগ করে। H থেকে চৌম্বক প্রাবল্য অর্থাৎ বল, একটা বল থেকে বিপরীত বল প্রয়োগ করে তবে একে 0 করা গেল। এটা হচ্ছে কি সহনশীলতা, মানে কতটা সহ্য করতে পারবে। এখনও পর্যন্ত এরকম এই মান পর্যন্ত সহ্য করতে পেরেছে, এত পর্যন্ত সহ্য করতে পেরেছে, এখানে সহ্য করতে পেরেছে। তাহলে সহ্য করে এই পয়েন্টে অর্থাৎ -H আর সহ্য করতে পারলো না। এটা কি বলা হয়? সহনশীলতা। ও এইচটাকে বলা হয় কি সহনশীলতা বা নিগ্রহিতা। সরি, এটা OH নয়, OD হচ্ছে কি সহনশীলতা বা নিগ্রহিতা। এটা মানটা কী দিয়ে পাস করা হয়? মান হচ্ছে কত? -H1 বল প্রয়োগ করে কী হবে? সেটা চুম্বকত্ব 0 হবে। অর্থাৎ যে পরিমাণ বিপরীত চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কী হবে? এটা চৌম্বকটা কি বিচম্বকিত হবে, তাকে বলা হয় কি সহনশীলতা। ইংলিশ নাম কি? কোয়েরসিভ ফোর্স। সেটা CIV করবে, CIV কোয়েরসিভ ফোর্স
বা কোরসিভিটি বলা হয় কে, বা কোরসিভিটি বা সহনশীলতা বা নিগ্রতা। সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা লেখার পর সংজ্ঞাটা কী লিখব? যে ধর্মের জন্য চৌম্বক পদার্থকে বিচুম্বকনকারী প্রভাবের সত্ত্বেও বিচুম্বকনকারী, অর্থাৎ এখানে কী হলো, আয়টা আমি 0 করেছি, এখনও আয় আছে, অর্থাৎ চুম্বকত্ব হয়ে আছে। নেগেটিভ দিকে এইচ প্রয়োগ করছি মানে কি, চুম্বকটাকে বিচুম্বকিত করছি। তাহলে যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে বিচুম্বকনকারী প্রভাবের সত্ত্বেও যে ধর্মের জন্য চৌম্বক পদার্থ বিচুম্বনকারী প্রভাব সত্ত্বেও বিচুম্বকনকারীর প্রভাব সত্ত্বেও কি হয়, আবিষ্ট চৌম্বকত্ব ধরে রাখে, আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখে, তাকে বলা হয় কি, ঘোড়ার ডিম বলা হয়। তাকে পদার্থে কী বলা হয়? সহনশীলতা। তাকে বলা হয় সহনশীলতা বা নিগ্রহিতা। অর্থাৎ এত পরিমাণ এইচ বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ যে পদার্থ থেকে যত ব্যবহার করবে, ব্যবহার করার পর যদি তার নষ্ট না হয়, সেটা বলবে কি সহনশীলতা বেশি। যে পদার্থ যত বেশি ব্যবহার করবে, ব্যবহার করার পরে যদি নষ্ট না হয়, তার সহনশীলতা ধর্ম হবে। এটা কি, এটা অ্যাবিলিটি, সামর্থ্য বা ক্ষমতা। আর এটা কি হচ্ছে সামর্থ্য, এটা হচ্ছে ক্ষমতা, এটা ধরে রাখার সামর্থ্য। আর এটা কি, কতক্ষণ মধ্যে ধরে রাখবে, মানে বিপরীত বল প্রয়োগ করে ধরে রাখতে পারছে, সেটা হচ্ছে কি সহনশীলতা। নোট করে নেবে পয়েন্টটা, তোমাদের বইয়েও সংজ্ঞাটা দেওয়া আছে, ওটা ওইভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো এই পয়েন্টগুলো মুছছি, নোট করে নেবে এগুলো। এবার আরও বিপরীত দিকে যাচ্ছি, গেলে কী হবে, আবার একটা পয়েন্ট এলো, এটা ই পয়েন্ট দাও। এই পয়েন্টে কী হবে, আবার চৌম্বক সম্পৃক্ত হবে। তখন ছিল কোন দিকে, এ পয়েন্টটি ছিল কি এই দিকে, এবার বিপরীত বাড়ানোর জন্য এই পয়েন্টটি ছিল বিপরীত দিকে। তখন চৌম্বক ভ্রামকের অভিমুখ ছিল কোন দিকে, ধরো এই দিকে। এখন এটা কি, এইচটাকে বিপরীত করেছি, তাই অভিমুখটা কেমন হচ্ছে, বিপরীত দিকে। তাহলে ই পয়েন্টটাও কি বলবো, নোট করে নেবে এগুলো। ই পয়েন্ট আবার ম্যাগনেটাইজেশন হলো, ম্যাগনেটাইজেশন অর্থাৎ চৌম্বক সম্পৃক্তি ঘটে। চৌম্বক সম্পৃক্তি ঘটে গেল, বিপরীত দিকে চৌম্বক হলো, অর্থাৎ একটা পদার্থটার প্রথমে এদিকে এন হয়েছিল, পরে এদিকে এস হয়েছিল, বিপরীত প্রয়োগ করলাম, তখন কি হলো, এটা এস হয়ে গেল, এটা এন হয়ে গেল। অর্থাৎ অন্যটা কি এদিকে ছিল, আবার ঘুরে এদিকে এলো, মানে এদিকে এলো। এবার আবার কি করছি, আবার এইচকে ইনক্রিজ করছি, মানে 0-র দিকে যাচ্ছি, তখন আবার কেমন হবে, এটা এরকম আসবে। এই পয়েন্ট এলো, অর্থাৎ কি এখানে এফ পয়েন্টটাও কি, ও এফটাও কি সেই ধারণ ক্ষমতা। এফ পয়েন্টটাতে কি হচ্ছে, এই এফটাও কি হলো, এফ পয়েন্টটাতে কি এইচ ইকুয়াল টু 0 বাট আই নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটাও ধারণ ক্ষমতা। আবার যখন বৃদ্ধি করলাম কি হলো, এটা গিয়ে এসে এই পয়েন্টে পৌঁছালো, এটা কি বলো, জি পয়েন্ট। জি পয়েন্টে কি, তাহলে জি পয়েন্টে কী হয়েছে, আই ইকুয়াল টু 0 বাট এইচ নট ইকুয়াল টু 0। যদি এইচ ইকুয়াল টু H1 ধরা হয়, ওটা আগেরটা ছিল কি প্লাস এইচ মাইনাস H1, এটা হচ্ছে কি প্লাস H1, তাহলে এটা হচ্ছে কি সহনশীলতা। তবে আবার কী করলাম, এটাকে বাড়ানো হলে আবার সে এ পয়েন্টে গিয়ে পৌঁছাবে, আবার এ পয়েন্টে গিয়ে পৌঁছাবে, আবার এ পয়েন্টে ফিরে এলো।
অর্থাৎ কী হলো, আবার সেটা এদিক থেকে গিয়ে এদিকে হয়েছিল, আবার ঘুরে এসে আবার এদিকে হলো, একটা কি সম্পূর্ণ চক্র কেটে নিল। ঠিক আছে, এরপর দেখো একটা জিনিস, যদি তোমাকে বলে দেওয়া হয় যে আয়ের মান কত বের করো, তুমি কীভাবে বের করবে? দেখো এটা লিখছি, চুম্বকন মাত্রা শুধুমাত্র, চুম্বক মাত্রা বলতে কোনটা? আয়। চুম্বক মাত্রা বলতে আয়, শুধুমাত্র চুম্বক প্রাবল্য উপর নির্ভর করে না। কার ক্ষেত্রে? অয়স্চুম্বকের ক্ষেত্রে। চুম্বকের মাত্রা শুধুমাত্র চুম্বক প্রাবল্যের উপর নির্ভর করে না। কোন পদার্থের ক্ষেত্রে? শুধুমাত্র অয়স্চুম্বকের ক্ষেত্রে। কারণ শুধুমাত্র অয়স্চুম্বক হিস্টেরিসিস দেখায়, পরা বা তীরও দেখায় না। এটাও একটা ধর্মের মধ্যে পড়ে, প্রপার্টিসের মধ্যে, এটাও নোট করে নেবে। প্রপার্টিস কী হবে? এটা হচ্ছে কি, অয়স্চুম্বক দেখায় হিস্টেরিসিস, কিন্তু পরা বা তীরও চুম্বক পদার্থ দেখায় না। তাহলে বললাম শুধুমাত্র চুম্বক প্রাবল্যের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? এর ইতিহাসের উপর। আবার এই ঝামেলা খুব, ইতিহাস চলে এলো আবার, ইতিহাসের উপর নির্ভর করে। কেন বললাম? ধরুন আমি এইচ এর মানটাকে বলে দিয়েছি ফিক্সড, হ্যাঁ পয়েন্ট বললাম যে এই পয়েন্টে এইচ তো জানা আছে আমার, এই পয়েন্টে, তাহলে এটা এইচ এর মান একটা নির্দিষ্ট ফিক্সড এইচ। তাহলে আয়ের মান কোনটা? এখানে আয় তো 0 আছে একটা, আর এখানে আয় আছে, এটা একটা আয়। তাহলে এটা হচ্ছে কি I2, আর এটা হচ্ছে কি I1 = 0। কোনটা নেব? বা যদি এই পয়েন্টটাকেই নিয়ে আমি, এই পয়েন্টে কী হচ্ছে দেখো, এখানে একটা আয় পাচ্ছি, এটা কত? I1, এটা কত পাচ্ছি? I2, দুটো মান পাচ্ছি। কোন মানটাকে নেব? এই জন্যই বলা হয় কি, ইতিহাসের উপর নির্ভর, অর্থাৎ একে চুম্বকিত করছো না বিচুম্বকিত করছো তার উপর নির্ভর করবে। অর্থাৎ যদি হিস্টেরিসিস থেকে যদি আয়ের মান বের করতে দেয়, তাহলে অবশ্যই তোমাকে বলে দিতে হবে তুমি কি করছো ঘটনাটাকে, আর ইতিহাসটা কি, একে চুম্বকন করা হচ্ছে না বিচুম্বকিত করা হচ্ছে। তা যদি না বলে দাও, তাহলে এই মানটা আমি ডিনোট করতে পারবো না। এখানে বলে দিল, আমি কী বলবো, এই মানটা হচ্ছে কত? I1 পেলাম, আর এটা কত? I2 পেলাম। এটা হচ্ছে কি, বিচুম্বকিত করার সময় I2, আর চুম্বকিত করার সময় I1। চুম্বকিত করার সময় এটা হচ্ছে কত? I1, আর বিচুম্বিত করার সময় হচ্ছে কি? I2। নোট করে নাও ওটা পয়েন্টটা। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? প্রথমে কি হলো? চুম্বকিত হলো কোন পয়েন্টে? এটা কি পয়েন্ট ছিল? এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টে কী হয়েছে? চুম্বকিত, ম্যাগনেটাইজেশন কোন পয়েন্টে? এ পয়েন্টে। তারপর কোথায় গেছে? এখান থেকে। কোন পয়েন্টটা এলো? এখান থেকে ডি পয়েন্টে এলো। ডি পয়েন্টে কী হচ্ছে? ডিম্যাগনেটাইজেশন। কোন পয়েন্টে? ডি পয়েন্টে। ডি পয়েন্টে আবার কি হলো? যখন বাড়াচ্ছি তখন কত হলো? ই পয়েন্টে কী হলো? আবার ম্যাগনেটাইজেশন হলো। কোন পয়েন্টে? ই পয়েন্টে হলো। আবার যখন কী হলাম, এদিকে বাড়তে থাকলাম, কত হলো? আবার চলে এলো কোন পয়েন্টে? জি পয়েন্টে। জি পয়েন্টে কী হলো? ডিম্যাগনেটাইজেশন। কোন পয়েন্টে? জি পয়েন্টে, বলতে এই পয়েন্টটা। অর্থাৎ চুম্বকিত হলো, বিচুম্বকিত হলো, চুম্বকিত হলো, বিচুম্বকিত হলো, আবার চুম্বকিত হলো, চুম্বকিত বিচুম্বকিত, চুম্বকিত বিচুম্বকিত, এ ডি ই পয়েন্টে। তো এই চক্রটা বলা হয় কি? হিস্টেরিসিস লুপ। লুপ। এই চক্রের জন্য প্রতি একক আয়তনে যে শক্তি অপচয় হয়, নোট করে নাও এটা। চৌম্বক পদার্থের চুম্বকিত চুম্বকিত করার জন্য প্রতিটি অণুর প্রতি একক আয়তনে, প্রতিটি অণুর প্রতি একক আয়তনে যে পরিমাণ শক্তি অপচয় হয়
তাকে বলা হয় হিস্টেরিসিস লস, অর্থাৎ অপচয়। হিস্টেরিসিস লস বলতে অপচয়। আর চৌম্বক পদার্থের প্রতিটি অণুর প্রতি চুম্বকন চক্রে, প্রতিটি অণুর প্রতি চুম্বক চক্রে, প্রতিটি অণুর প্রতি চুম্বকন চক্রে, চুম্বকন চক্রে বলতে গেলে এই চক্রটাতে প্রতি একক আয়তনে যে পরিমাণ শক্তি অপচয় হয় সেটাকে বলা হয় হিস্টেরিসিস লস। এবং এটা কার সাথে মনে হয়? এটি চুম্বকন চক্রের বা হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফলের সমান হয়। ক্ষেত্রফলের সমান, বা বলতে পারো কি সমান বলা ভুল, প্রপোর্শনাল টু হবে, ক্ষেত্রফলের সমানুপাতিক, বা একটা ফ্যাক্টর হবে, মানটা সমান হবে। ক্ষেত্রফল আলাদা কোয়ান্টিটি আর শক্তি অপচয় সেটাও আলাদা কোয়ান্টিটি, তাই সমান বললাম না, আমি সমানুপাতিক বললাম। সেই সমানুপাতিক ধ্রুবকের মান একও হতে পারে, সমানুপাতিক ধ্রুবকের মান একও হতে পারে, এক হলে কী হবে? সমান হয়ে যাবে। এরপর এই শক্তিটা অপচয় কি হয়? তাপ শক্তির পরিবর্তিত হয়। এই অপচয়টা তাপ শক্তি রূপে প্রকাশ পায়। অর্থাৎ যার ক্ষেত্রফল যত বেশি সেখানে বেশি শক্তি অপচয় হবে, এই ক্ষেত্রফল যার যত বেশি হবে বেশি শক্তি অপচয় হবে, আর বেশি শক্তি অপচয় হলে তাপ উৎপন্ন হয় বেশি। পয়েন্টগুলো নোট করে নেবে। এবার দেখো অনেক ক্ষেত্রে বিএইচ লুপও বলা হয়। এটাকে কী বলা হয়? বিএইচ লুপ। কেন বিএইচ লুপটা কেন বলা হয়? দেখো আমরা কি জানি, বি ইকুয়াল কি পড়েছিলাম? মিউ নট এইচ প্লাস আই পড়েছিলাম, মনে আছে? বি নটটা কি? এই চৌম্বক পদার্থের ভিতরে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, বি এক্সটার্নাল, প্লাস যে আবেশ হচ্ছে, আবেশের জন্য কী হচ্ছে? আই উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটো মিলে প্রকাশ পাচ্ছে কি? বিটা হচ্ছে কি? বহিস্থ চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কি নিজেরটা এইচ জন্য, প্লাস যে চৌম্বকটা আবিষ্ট হচ্ছে তারও জন্য হচ্ছে কি প্রকাশ হবে দুটো। তাই বলেছিলাম চৌম্বক পদার্থের ভিতরে কি বলেছিলাম? যে চৌম্বক বলরেখা থাকে, বহিস্থ চৌম্বক বলরেখা আছে, প্লাস এখানে যে এস এন উৎপন্ন হচ্ছে সেটাও হচ্ছে কি একই দিকে অভিমুখ হয়। তো এই দুটো মিলে উৎপন্ন হয় কি? বি, এটাই প্রকাশ পায় বিটা। সেই বিটা কত? এইচ প্লাস আই। তাহলে বিএইচ যদি কার বলা হয়, তাহলে এইচ ইনক্রিজ করলে কী হবে? আই ইনক্রিজ করবে, আর এইচ আই ইনক্রিজ করলে কী হবে? বিও ইনক্রিজ করবে। এইচ ইনক্রিজ যদি করে আই ইনক্রিজ করবে, আগেই বলেছি আই ইনক্রিজ করবে, তাহলে এইচ আর আই দুটোই ইনক্রিজ করছে, দুটো যোগফল আছে, তাহলে বিটাও ইনক্রিজ করবে। এর কাপটাও কী হবে? একই রকম হবে, শুধু এখানে কী বসে যাবে? বি বসে যাবে। ঠিক আছে? বিএইচ কাপ আর আইএইচ কাপ, বা তোমাদের বই এমএইচ দেওয়া আছে, সব কার্ভগুলো একই কার্ভ। ঠিক আছে? এ নিয়ে কোনো ঘাবড়াবে না, কোনো চিন্তাও নেই। আজকে এই পর্যন্তই থাক, একটু ভিডিও হয়তো বড় হয়ে গেল, এর পরের দিনে এর শক্তির ক্যালকুলেশনটা করিয়ে দেবো। ভালো থাকবে।